যাদের কাছে তোমার কোনো মূল্য নেই তাদের কাছে নিজেকে প্রমাণ করতে গিয়ে যার কাছে তুমি অমূল্য তাকে মূল্যহীন করে দিও না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকের এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন প্রথমে আমার পার্সেল চলে এসেছে। আর এই পার্সেলটা হচ্ছে আমার ভালোবাসার কিচেনটাকে আমি অনেক বেশি ভালোবাসি নিজের থেকে। আমার মনে হয় যে নিজের জিনিস থেকে আমার কিচেনের জন্য যদি আমি কিছু একটা কিনি তাহলে আমার ভালো লাগে। কিচেনের জন্য আমি অনেক পছন্দ করে এই যে স্পুনগুলো এগুলোকে নিয়েছি, যেহেতু আমি চা লাভার, তো অনেকে জেনে গিয়েছেন আমি কিন্তু খুবই চা পছন্দ করি, তো তার জন্য কিন্তু আমার চাকনি লাগে। আর এই জিনিসটা আমার খুবই পছন্দের ছিল, এই যে পেঁয়াজ রসুনের যে ডেকোরেশনটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। হয়তো বা কিছু টাকা ওয়েস্ট হয়, তারপরেও কিন্তু আমার মনের মধ্যে এই জিনিসগুলোই শুধু ঘুরে ফিরে আর মনে হয় যে কখন আমি কি করব, কি নিব। নতুন কিচেনের জন্য মনে হলো আর এটা আমি অর্ডার করে ফেললাম। অনেক দিন ধরেই কিন্তু আমার এই জিনিসটা খুবই পছন্দের। আর কিচেনে এসে আমি একটু ধরছিলাম কোন জায়গাতে বেশি ভালো লাগবে, একবার ওই পাশে ধরি একবার এই পাশে ধরি। তো দেওয়ালটাকে আমি খুব ভালোভাবে কিন্তু সাবান দিয়ে মুছে তারপর ক্লিন করে নিয়েছি, যাতে করে আমার এই স্টিকারটার খুলে বসানোর পরে যেন উঠে না আসে। তো এটা হচ্ছে হাতের ডান পাশে আমি বসিয়ে দিলাম। কিচেনে যখন আমি রান্না করব, যখন আমি দেখব, তখন আমার একটা শান্তি শান্তি কাজ করবে। আর এই জিনিসটার জন্যই না আমার মনে হয় যে কিচেনের লুকটাই মনে হয় চেঞ্জ হয়ে গিয়েছে। যেহেতু আমি দুপুরে রান্নাবান্না করেছি, তো একটু এলোমেলো ছিল, তো সব গুছিয়ে নিয়েছি। আবার পাতিলগুলো আমি সাইড করে সরিয়ে নিয়েছি, আর যে তরকারিগুলো আছে সেগুলো আমি সবই বেড়ে তারপর বাটিতে রেখে কড়াইগুলো ধুয়ে ফেলেছি। তো ওদিকে তো খালা কাজ করেই, তারপরে কিন্তু আমাকে একটু সৌন্দর্য রাখতে, সব কিছু ঠিকঠাক রাখতে নিজেকে অনেক কষ্ট করতে হয়। আর ভিডিওর জন্য কিন্তু অনেক টাইম চলে যায়। যেই কাজ আমি 1 ঘন্টাতে করতে পারবো সেই কাজ করতে কিন্তু আমার ঠিক 3-4 ঘন্টা চলে যায় ভিডিও করার জন্য। আর এই যে স্পুন রাখার হোল্ডারটা দেখলেনই তো কিভাবে পড়ে গেল। এটা হচ্ছে ভিডিওর আড়ালে আমাদের কিন্তু কাজগুলো করতে করতে এভাবেই কিন্তু পড়ে যায়, সেটাও আমি ভিডিওতে রাখলাম। আর এই তো আমার যে স্পুন হোল্ডারটা আছে স্প্যাচুলা, সেটাও রেখে দিলাম। হাত দিয়ে ফুটাও, নাও। দেখলেনই তো মা মেয়ে বাজি ফোটানোর মতো ফুটিয়ে নিলাম। যখনই আমাদের পার্সেল আসে তখনই কিন্তু আমরা এইভাবে ফোটাই। আমার কাছে এত বেশি ভালো লাগে, আমার মেয়েও খুব পছন্দ করে। তো ওটা যতক্ষণ ফোটাতে থাকি ততক্ষণই ফোটাই, মানে শেষ হওয়া পর্যন্ত ফোটাই। আর এদিকে তো কাজকর্ম আছেই টুকিটাকি, তো এই কাজগুলো করতেই হয় আমাকে। কিছুদিন পর পর আমাকে এগুলো একটু ডিপ ক্লিন করতে হয়, কারণ হচ্ছে যেহেতু চুলার পাশেই, তো সেই জন্য কিন্তু এগুলোকে 2-3 দিন পর পর একটু করে ডিপ ক্লিন করলে জিনিসগুলো ভালো থাকে। আমি যে র্যাকটা বসিয়েছিলাম এই র্যাকটা নিয়েছিলাম আমার কেতলিটা বসানোর জন্য। তো উপরের দিকে কেতলি রেখেছি, আর একটা কলসির মধ্যে আমি কিছু স্প্যাচুলার বসিয়েছি। তো সেটার যে নিচে একটু ডেকোরেশন করেছিলাম, দেখলাম একটু ময়লাও হয়ে গিয়েছে, মানে তেল কাজটা পড়ে গিয়েছে। যেহেতু অ্যাডজাস্টমেন্টটা ঠিকই চলে, তারপর আমার যেহেতু চিমনি নেই, তো সেই কারণে কিন্তু একটু তেল কাজটাটা বেশি হয়। তো এদিক থেকে আমি কিন্তু গরম পানি দিয়ে, সাবানের পানি দিয়ে, ভীম লিকুইড, তারপরে সোডা দিয়ে একটু পানি রেডি করেছি, সেইটার ন্যাকড়াটা দিয়েই কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। তো এগুলো মুছতে মুছতে একটু কথা বলি। বাচ্চারা আসলে যত বড় হয় ততই কিন্তু দূরে সরে যাচ্ছে, এটা কিন্তু আসলেই সত্যি। কারণ একসাথে যখন খেতাম তখন মনে হতো যে বাচ্চারা মজির ছোট হয়ে যাচ্ছে। এখন ইদানিং মনে হচ্ছে যে বাচ্চারা আলাদা আলাদা করে খাচ্ছে, ওর পাপা একসময় খাচ্ছে, আমি একসময় খাচ্ছি, আর ওইভাবে খাওয়া হচ্ছে না। তো সেজন্য মনে হচ্ছে দূরত্বটা আসলে বড় হলে বাচ্চারা বেড়ে যায়। তো বড় ছেলে তো একটু ডায়েটও করছে, ও দেখা গিয়েছে টাইমলি টাইম ভাত খায় না, দেখা গিয়েছে বাহির থেকে আসে প্রোটিন জাতীয় খাবারগুলো খাচ্ছে, সেই কারণে কিন্তু ও বসছে না আমাদের সাথে খেতে। আর ছোট ছেলে ওর স্কুল বন্ধ দিয়েছে,
ও ঘুমায়, এখন তো খেলা হচ্ছে, খেলা দেখে তারপরে ঘুমায়। দিনে অর্ধেকটা সময় কিন্তু ও ঘুমিয়ে থাকে, পরে উঠে তারপরে হচ্ছে খাবারটা খায়। মনটা একটু খারাপই লাগে যে একসাথে আর খাওয়া হচ্ছে না ইদানিং। তো যাই হোক, এটাই কিন্তু মনের ভিতরে আসলো যে বাচ্চারা আসলে যতই বড় হচ্ছে না কেন ততই যেন দূরত্ব বেড়ে যাচ্ছে। আগের মতো আর এখন কিন্তু সবাই মিলে একসাথে এক টেবিলে খাওয়া হচ্ছে না। তো এই যে দেখেন, আমি এদিক থেকে কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি আমার থাইল্যান্ডের প্রোডাক্টটা দিয়ে। তারপর হচ্ছে ওই যে একটা স্পেচুলার আছে ছোট, ওটা কিন্তু থাইল্যান্ডের থেকে নিয়ে এসেছিলাম ফল খাওয়ার। তো আমার এদিকে কিন্তু গোছানো শেষ। আর এই যে আমি একটা ছাঁকনি নিয়েছিলাম কিছুদিন আগে আমার ওই বাসা থাকতেই, তো এটাও আমি এখানে একটু রেখে দিলাম। দেখতে ভালোই লাগছিল, যেহেতু একটু কালারফুল গোল্ডেন কালার, দেখতে ভীষণ ভালো লাগছিল ওখানে। আর এই যে এখানে আমার হচ্ছে লবণের জারটা আছে, এটা খালি হয়ে বসে আছে। কয়েকদিন ধরে যে করব সেই কাজটা আমি করতে পারছিলাম না, এত কাজে বিজি থাকি। মাঝে মধ্যে রান্না করার পরে তেমন একটা শরীর ভালো লাগে না, তো সেই কারণে কিন্তু এইসব কাজ করতেও ভালো লাগে না। যখন একটু মন আর শরীরটা ভালো লাগে তখনই মনে হয় রান্নাঘরের কাজগুলো করি। আজকে যেহেতু রান্নাবান্না আগে গিয়ে শেষ হয়ে গিয়েছে, সেই কারণে কিন্তু এই কাজগুলোও করে নিচ্ছি। আর মনে হচ্ছে যে সব ক্লিন থাকলে আবার ভালোই লাগে, মনটা ফুরফুরে থাকে আর কি। তো অনেক দিন পরে মনে হলো যে এক সপ্তাহ হয়ে গেছে, তো বিছনার বেডটা আমি বেডশিটটা উঠিয়ে নিই। বেডশিটটা ওঠানোর পরে দেখলাম যে একটু বেডের সাইড দিয়েও একটু ময়লা হয়ে গিয়েছে। আমি একটু বেডের সাইড থেকে যখন বেডটা গোছাই তখন কিন্তু আমি সাইড থেকে একটু আশেপাশে ক্লিন করে নেই, মুছে নেই, তাহলে কিন্তু আর এত হেভি একটা যে ময়লা পড়ার সেটা আর পড়ে না। তো হালকা পাতলা যেই ময়লাটা পড়েছিল আমি খাটে উঠেই কিন্তু এইসব কাজ করে নিচ্ছি। আর খালারা যেহেতু কাজ করে, তাদেরকে দিয়ে কিন্তু এইসব কাজ করানো যায় না। তারা তো একদমই টুকটাক যেই কাজগুলো করে, মানে এলোমেলো মনে হয়, সেগুলো একটু গুছিয়ে দিয়ে যায়, যেগুলো বড় বড় কাজ ওগুলো। আর টুকিটাকি কাজগুলো কিন্তু আমাদেরকেই করে নিতে হয়। তো এই যে বিছানার চাদর যদি বলে দিতাম বিছাতে, তাহলে কিন্তু বিছিয়ে দিয়ে চলে যেত। আর এভাবে কিন্তু ডিপ ক্লিনটা আর হতো না। আমি যেভাবে হচ্ছে খাটটাকে ক্লিন করে নিলাম, সাইডের আশেপাশে যত ময়লা ছিল তত ময়লা কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছি। তো এগুলো কিন্তু আর তারা এভাবে করবে না, মন দিয়ে কাজ করা, সেভাবে কিন্তু আর নিট অ্যান্ড ক্লিন হবে না। তো সেই কারণে কিন্তু আমিও চাই যে নিট অ্যান্ড ক্লিনভাবে একটু নিচের থেকেই করার। তো এর কারণে কিন্তু আমার রুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ঠিক এভাবেই কিন্তু বাচ্চাদের রুমগুলোও গোছাতে হয়, যেহেতু ছেলে বাচ্চা আমার বড়, ওদের রুম তো ওরা কখনোই গোছাতে পারে না। ওদের রুম যখন আমি ধরি এভাবেই কিন্তু নিট অ্যান্ড ক্লিন করে দিই, একদম কোনো ময়লাই আর থাকতে দিই না। বুয়ারা যখন কাজ করে তখন কিন্তু শুধু ঝাড়ু মোছা দিয়ে চলে আসে। আর এই যে আমার কিন্তু বেডশিটটা বেছানো হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে চাদরটা বিছিয়ে নিয়েছি, আর হচ্ছে বালিশের পিলো কাভারগুলো আমি এভাবেই ভরে নিচ্ছি। আর ওদিকে মেয়েটা খেলা করছিল, ও তো বারবার আসছিল যে মাম্মি কী করে দিব, হেল্প করবো কিনা। মানে ও হচ্ছে খেলা বাদ দিয়ে আমার সাথে থাকবে, আমার সাথে খেলবে, মজা করবে, ওর এটাই নাকি আনন্দ। আর ও বালিশগুলো নিচে নামিয়ে দিয়েছি, তখন কিন্তু আবার উঠিয়ে দিয়েছে। এই যে আমি রাখার সময় কিন্তু দাঁড়িয়ে আছে কি করবে। তো তো আমি হচ্ছে 4টা বালিশ রাখার পরে ওকে দিলাম যে কুশনটা তুমি রাখো। এরপর চলে এসেছি আমার সবচেয়ে বিজি একটা জায়গায়। এই জায়গাটা হচ্ছে সবারই খুবই পরিচিত একটা জায়গা। প্রতিদিন এই জায়গাটায় একটু সাজুগুজু, চিরুনি রাখা, তারপরে মানে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো রাখা, সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটা খুবই মেসি হয়ে থাকে। তো এই জায়গাটা আমি যতবারই গোছাই ততবারই কিন্তু মেয়েটা চলে আসে। এখানে একটা না একটা জিনিস ধরবে, খেলবে, মেকআপ করবে, দুষ্টুমি করবে। ওর দুষ্টুমির তো কোনো শেষই নেই। ইদানিং দেখতেছি যে ও হচ্ছে একটু মেকআপ করে, একটু দুষ্টুমি করে, টিভিতে দেখে এগুলো যেহেতু। তো সেই কারণে আর কিছুই বলি না, যে থাক, মেয়ে যেহেতু, মেয়ে তো এরকম করবেই। ছেলেরা কখনোই কিন্তু আমার জিনিসগুলো ধরেনি, এলোমেলো করেনি। মাঝে মধ্যে একটু বকাঝকা করি, তারপরে আবার খারাপ লাগে, কষ্ট লাগে, সেই কারণে আর কিছু বলা হয় না।
তো যখন যেটা করতে চায় সেটাই করতে দেই, আমি আর সেভাবে বকাঝকা করি না। যেহেতু মেয়ে মানুষ, বড় হলে তো দেখা যাবে আর এইসব করবে না, তখন তো গুছিয়ে রাখবে ইনশাল্লাহ। তো সেই কারণে কিন্তু আর তেমন একটা বকাঝকা করি না। তো আমার বেডশিটের পাশের যে একটা ছোট টেবিল ছিল, তো সেই সাইড টেবিলটাও একটু মুছে নিলাম। এই টেবিলটা আমার অনেক দিনের প্রয়োজন ছিল, তো ওই বাসা থাকতেই নিয়েছি। খাটের পাশে বসতো না, তখন কিন্তু একদমই আমি বসাতে পারতাম না। তো এই বাসায় আসার পরে সুন্দরভাবে কিন্তু বসেছে সব জিনিসই সব জায়গা মতো। তো এটাকেও আমি মুছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর মেয়েটাও কিন্তু দাঁড়িয়ে আছে, কি করবে, ও এখানেও হচ্ছে হেল্প করে দিচ্ছে আমাকে, একটু ফুলদানিটা দিয়ে দিচ্ছে, একটু মুছে কোথায় রাখবো সেটাও বলে দিচ্ছে। মানে একটু গল্প করি, দুই মা মেয়ে, গল্পর সাথে সাথে কিন্তু আমরা কাজও করি, ভালোই লাগে। আর ওই যে একটু সাইডে কালার লাগিয়েছে নেল পালিশের, তো ও হচ্ছে একটু করে সাজুগুজু করে আর আমাকে হেল্প করে, আবার নিজেও একটু দুষ্টুমি করে ফেলে মাঝে মধ্যে, ছোট মানুষ যেহেতু কী করার। আর এদিকে আমার কিছু কাপড় চোপড় এত এলোমেলো ছিল যে আমি বের হয়েছি, যতবার জামা বের করেছি ততবার আমি জামা হ্যাঙ্গার থেকে বের করে নিচের দিকে ঢুকে রেখেছিলাম, মানে নিচের দিকে ভাঁজ না করে সেগুলো রেখে দিয়েছিলাম। তো এত আলসামি হয়ে গিয়েছি, মানে খুবই আলসা হয়ে গিয়েছি যে ইদানিং যখনকার কাজ তখন আর করতে ইচ্ছে করছে না, মাঝে মধ্যে আমার এমনটা হয়। আর যখন করতে ইচ্ছে করে তখন মনে হয় যে সব কিছুই করে ফেলি। তো কার এমনটা হয় অবশ্যই কমেন্ট করবেন। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ আমার ভিডিওটি দেখে কোনো অংশে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের সাবস্ক্রাইব ততটুকু কিন্তু মানে অনেক মনে হয় যে ভিডিও দেখে না, আবার ভিডিও দেখলেও কিন্তু সাবস্ক্রাইব করে না অনেকেই, এটা আমার মনে হয়। আর আমি দেখি লাইকও কিন্তু তেমন আসে না। আপনারা প্লিজ লাইক করবেন বেশি বেশি করে, তাহলে কিন্তু আমি আরও বেশি বেশি করে কষ্ট করে ভিডিও বানাবো, সুন্দর সুন্দর আইডিয়া দিব আপনাদেরকে। আর আজকের আইডিয়া হচ্ছে আমার আলমারিটা কিভাবে গোছালাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। একদম সাইডে হচ্ছে আমি হ্যাঙ্গারে রেখেছি কিছু কাপড় আমার। আর মেয়ে হওয়ার পরে তো মেয়ের কাপড় চোপড় সব কিছুই আমার সাথেই রাখা হয়, ওর যত বাহিরের জামা কাপড় আছে সেগুলো। তো ওর জন্য আলাদা করে আমার আবার একটা আলমিরাও বানাতে হবে। এখন যেহেতু বড় হচ্ছে, জামা কাপড়ও কিন্তু বেশি হয়ে যাচ্ছে, ওরও কিন্তু অনেক অনেক জামা কাপড় হয়ে গিয়েছে ইদানিং। প্রত্যেক ঈদে যেহেতু কেনা হয়, আবার শপিংয়ে গেলেই কেনা হয়। বাচ্চাদের কাপড় কিন্তু অনেক অনেক বেড়ে যায়, ওর কাপড় কিন্তু মানুষকে দিয়েও দেই, তারপরেও কিন্তু বেড়ে যাচ্ছে। তো যেগুলো লাগে সেগুলো তো পরাতেই হবে। আর এই যে এই ড্রেসগুলো কিন্তু একদমই শীত ছাড়া গরমের দিনে পরতে চায় না আমার মেয়েটা, ও আবার একটু আরামদায়ক কাপড় পরতে চায়। তো সেই কারণে কিন্তু সবগুলো কাপড় এখন আর পরাতে পারছি না, যেগুলো আরাম সেগুলো কিছু কাপড় কিনে নিয়েছি। তো ওগুলো এখানে রেখে দিলাম, এখান থেকে যখন বের হব তখনই হচ্ছে এখান থেকে নেওয়া যাবে। তো আর সাইডের যে মানে বাইরের ড্রেসগুলো আছে, ড্রেস আপগুলো, ওইগুলো কিন্তু শীতের সময় পরাতে পারবো ইনশাল্লাহ। এই যে এগুলো হচ্ছে সুতিগুলোও পরাতে পারবো। আর সাইডে রেখে দিচ্ছি যেগুলো শীতের সময় পরবে বা একটু ঠান্ডা পড়লে তখনই পরবে। সবগুলো জামা গোছাচ্ছি আর ওদিকে বলছিল যে কোনটা পরবে না, সেটাও গল্প করছে আমার সাথে। আর এই যে পুরোটা আলমারি কিন্তু টুকিটাকি আমি গোছানো শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমার কাপড়ের সাথে ওর কাপড়গুলো রাখা এখন আমার আসলে কষ্টই হয়ে যাচ্ছে, একটা আলমারিতে হচ্ছে না। তো ওর হচ্ছে আলাদা কাপড় যেগুলো বাসায় পরে সেগুলো কিন্তু আলাদা করে রাখা, আর এগুলো সবই হচ্ছে বাহিরের। আর এই যে নতুন আরেকটা দেখাচ্ছি, এটাও নতুন কিনেছি। আর যে ছোট আকাশি কালার দেখেছিলেন ওটা হচ্ছে সুইমিং করার জন্য, যদি সুইমিংয়ে যাই ইনশাল্লাহ ওটা আবার পরাবো। আর আমার সাথেও ম্যাচিং ড্রেস কিন্তু ওর হয়ে গিয়েছে কয়েকটাই। তো এগুলো কিন্তু পরানো হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু ছোট হয়ে যাবে এই ড্রেসগুলো কিন্তু দিয়ে দিতে হবে, তখন বেশি মায়া লাগে আমার এই জন্য। আর হঠাৎ করে আমার বান্ধবী ফোন দিল, তো স্বপ্নের বাসায় চলে গেলাম। ও সন্ধ্যার সময় টুকটাক কিছু আয়োজন করলো,
খুব রিকোয়েস্ট করলো যাওয়ার জন্য। অনেক দিন ধরে দেখা হচ্ছিল না, ভাবছিলাম যে তাহলে দৌড়ে চলে যাই। এই যে আমার বান্ধবী ও হচ্ছে খাচ্ছে, আর আয়োজনটা কিন্তু ভালোই করেছিল, নাস্তার সাথে যা যা দিতে হয় সব কিছু দিয়েছে। এরপর খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম, ভাত খেয়ে আসতে বলেছিল আর ভাত খাইনি। এদিকে মেয়েকে একটু পড়তে বসিয়েছি আর হচ্ছে চা খেয়ে নিচ্ছি। মনে হলো একটু চা খাই, ভালো লাগবে। তো চা খেতে খেতে ভাবলাম যে মেয়েকে একটু পড়াই আর চাটা খাই। আর ইদানিং এত এত বৃষ্টি হচ্ছে, মনে হলো যে কিছু একটা বানাই। আজকে বানালাম হচ্ছে গুলগোলা বানানোর সাথে সাথে মনে হলো চা দিয়ে খাই। তো এত বৃষ্টি হয়েছে যে বাসার সামনে এতটা পানি, মানে মনে হচ্ছে বন্যা হয়ে গিয়েছে ঢাকা শহরে, এমনটাই মনে হচ্ছিল। আমি গুলগুলি বানাচ্ছিলাম আর ওদিকে মেয়েটাও হচ্ছে আমার সাথে খেলেছিল, ও একটু বানিয়েছিল। তো হঠাৎ করে গুলগুলি বানালাম, এত তো মজার হলো, আসলে ভাবতে পারছি না যে এটা কিনা নাকি বানানো। গুড জব মা, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বলো তো ডগটা কোথায় থাকে? ডগটা ম্যাচিং করো। হ্যাঁ, ঘুড়ি ঘুড়ি এটার সাথে কোনটা? মাশাআল্লাহ, ইয়ে গুড জব। ওদিন কিন্তু আর্জেন্টিনার খেলা ছিল ইজিপ্টের সাথে। তো প্রথমে 2টা গোল খেয়েছে, তখন কিন্তু একদমই খারাপ লেগেছিল, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় 10-15 মিনিট আগে কিন্তু আর্জেন্টিনা দিয়ে দিল। কে কে আর্জেন্টিনা করেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।